হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব। দেখো, আমাদের চ্যানেল থেকে তোমরা রেগুলার বেসিসে কিন্তু ফ্রি ক্লাসেস পাও, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ের কিন্তু ভিডিও তোমরা অলরেডি পেয়ে থাকো। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে পাওয়া স্টাডি মেটেরিয়াল গুলো কিন্তু অবশ্যই তোমরা কালেক্ট করবে, যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে সবসময় আমাদের ক্লাস অবশ্যই ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আপকামিং যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এক্সাম রয়েছে, তার সেখানে আসার মতো গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর। যেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করেছি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে যে দা ব্ল্যাক হোল ট্র্যাজেডি যেটা ঘটেছিল 1756 সালে, সেটা কোন শহরে ঘটেছিল? দেখো, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। অপশন এ কি বলেছে? মুর্শিদাবাদ। অপশন বি কি বলেছে? সুরাট। অপশন সি কি বলেছে? কলকাতা। অপশন ডি কি বলেছে? পাটনা। চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে? দেখো, চারটে অপশনের মধ্যে উত্তর অপশন সিটা সঠিক হবে। এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি যেটা ঘটেছিল 1756 সালে, সেটা কিন্তু কলকাতাতে হয়েছিল। সেই সময় তৎকালীন বাংলার নবাব কে ছিলেন? সিরাজ উদ্দৌলা। আমরা শুনেছি সিরাজ উদ্দৌলা, যাকে পলাশির যুদ্ধে পরাজিত করেছিলেন। তো সেই সিরাজ উদ্দৌলা তিনি তিনি এইটা কিন্তু তার সময়টা হয়েছিল। কি ব্যাপারটা হয়েছিল? সিরাজউদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা 1800 খ্রিস্টাব্দে, যেটা 1700 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হয়েছিল, সেটা যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা কেন্দ্র ছিল, যেখান থেকে তারা অপারেট করত বা শাসন করত, সেখানে সিরাজউদ্দৌলা কি করেছিল? দখল করেছিল এবং দখল করার পরে সেখানে যারা কর্মচারী ছিল তাদেরকে একটা ছোট্ট হল রুমে বন্দি করে রেখেছিল। এর ফলে কি হয়েছিল? সেই বন্ধ অবস্থায় প্রচুর মানুষ সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। এই ঘটনাটাকেই বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেটা পরবর্তীকালে ব্রিটিশ একজন সাংবাদিক ছিলেন, তার নাম ছিল হলওয়েল, তিনি এটা বর্ণনা করেছেন। তো এখানে তিনি অনেক কিছু মেটাফর ব্যবহার করেছেন যে অনেক লোক মারা গিয়েছিল, কিন্তু সেরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। তো এর মাধ্যমে ভারতীয়দের যে ভাবমূর্তি, সেটা খণ্ডন করার কিন্তু বহু চেষ্টা ব্রিটিশরা করেছিল এবং এখনো কিন্তু করে আসছে। ওকে, বোঝা গেল? খুবই ভালো প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও বাই এই কোশ্চেন গুলো কিন্তু ফলো করে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে যে চুয়ার বিদ্রোহ বাংলার কোন জেলাতে সংগঠিত হয়েছিল? দেখো, ভারতে ব্রিটিশ শাসন যখন আমাদের এখানে ভারতে রাজত্ব করছিল, তখন কিন্তু তারা ভারতীয়দের উপর বিভিন্ন দমনমূলক কাজকর্ম করেছিল, যে বিভিন্ন ট্যাক্স কালেকশন, সমস্ত তাদের প্রফিট নিয়ে নেওয়া। তো সেই কারণে ভারতে বিভিন্ন ধরনের বিদ্রোহ হয়েছিল। তার মধ্যে বাংলাতেও অনেক বিদ্রোহ হয়েছিল। তার মধ্যে একটা বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ, যেটা কোন জেলাতে হয়েছিল? দেখো, চারটে অপশন রয়েছে। অপশন এ পুরুলিয়া, অপশন বি বর্ধমান, অপশন সি মেদিনীপুর, অপশন ডি মুর্শিদাবাদ। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ জেলাতে কিন্তু এই চুয়ার বিদ্রোহটা হয়েছিল, যেটা কিন্তু তৎকালীন ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে 1766 থেকে 1834, 1834 একটা দীর্ঘ সময়ব্যাপী কিন্তু চুয়ার বিদ্রোহটা হয়েছিল, যেটা বেসিক্যালি ছিল একটা কৃষক বিদ্রোহ। মানে যারা এগ্রিকালচার, যারা ফার্মার, যারা কৃষক রয়েছে, তারা এই বিদ্রোহটা করেছিল। কেন? তাদের কাছ থেকে উচ্চ হারে রাজস্ব নেওয়া হতো। এই কারণে চুয়ার বিদ্রোহ কিন্তু হয়েছিল প্রথম কিন্তু মুর্শিদাবাদ জেলায়, কিন্তু সেটা ধীরে ধীরে পুরুলিয়া, বাঁকুড়া, সিংভূম, মালভূম সব জায়গাতে কিন্তু ছড়িয়ে পড়েছিল। কিন্তু এক্ষেত্রে যদি বলে কোথায় হয়েছিল চুয়ার বিদ্রোহ, তখন স্পেসিফিক্যালি আমরা কিন্তু মেদিনীপুরটাই উত্তর করব। এক্ষেত্রে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনো কনসেপ্ট নয়, সম্পূর্ণ মেদিনীপুরটাকেই আমরা ধরবো, কারণ তখন মেদিনীপুর বিভক্ত ছিল না, আর দুটো মেদিনীপুরে কিন্তু এর প্রভাব দেখা গিয়েছিল। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের পেজ থেকে কি পাবে? একটা বিশেষ স্টাডি ম্যাটেরিয়াল আপকামিং এক্সামের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা পাচ্ছ ডব্লিউবিএসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর একটা বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে তোমরা মাত্র 120 টাকায় সলিউশন সহ, মানে এখানে পুরোপুরি সলভ করা রয়েছে প্র্যাকটিস সেট গুলো,
ম্যাথ যেগুলো কি পদ্ধতিতে সলভ করবে সেগুলো শর্টকাট দেওয়া রয়েছে, জিকে যে পদ্ধতি যে উত্তর সেগুলোও দেওয়া রয়েছে এবং তার মধ্যে এক্সপ্লেনেশন সেটাও দেওয়া রয়েছে, তার একটা স্যাম্পল তোমরা পাশে পিকচারে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো আপকামিং গ্রুপ সি এবং ডির এক্সামের জন্য, যেটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। যে কোনো দিন এক্সাম ডেট ঘোষণা হবে এবং জানুয়ারি মাসের শেষের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 8017190064 এ যোগাযোগ করে নাও এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো অথবা কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিতে পারো। মাত্র 120 টাকায় বাড়িতে বসে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। অর্থাৎ এই স্টাডি মেটেরিয়ালটা কিন্তু আপকামিং এই এক্সামের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। আসাফ আদ-দৌলা নির্মিত দ্য আসফি ইমামবাড়া কোথায় অবস্থিত? দেখো অনেকেই যখন ঘুরতে গিয়েছো ইমামবাড়া, তো এটা কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে। অপশন এ বিজাপুর, অপশন বি দিল্লি, অপশন সি আগ্রা, অপশন ডি দিল্লি। দেখো অপশন ডি লখনৌ। তো চারটে অপশনের মধ্যে কি হবে? অপশন ডি হবে লখনৌ। দেখো লখনৌ, যেটা আমরা প্রত্যেকেই জানি উত্তরপ্রদেশের ক্যাপিটাল। লখনৌ একটা ঐতিহাসিক শহর, যেটা আমাদের উত্তরপ্রদেশ বা ইউপিতে গঠিত। তো সেখানেই গঠিত রয়েছে ইমামবাড়া। যারা ইউপি বা উত্তরপ্রদেশ ঘুরতে যাও তারা অবশ্যই ইমামবাড়াতে গিয়েছো। যেটা তৈরি হয়েছিল কিন্তু 1784 সালে অযোধ্যার সেই সময় তৎকালীন নবাব ছিলেন আসাফ আদ-দৌলা। তিনি কিন্তু এই ইমামবাড়াটা নির্মাণ করেছিলেন। আমরা জানি যে যখন আমাদের 1707 খ্রিস্টাব্দে অরঙ্গজেব মারা যান, তারপরে বিভিন্ন জায়গায় বাংলা, উড়িষ্যা, হায়দ্রাবাদ এরকম প্রচুর জায়গায় কি হয়, স্বাধীন নবাবির পত্তন হয়। মানে যেসব রাজারা সেখান থেকে রেভিনিউ কালেক্ট করতো তারা নিজেদেরকে স্বাধীন নবাব হিসেবে কালেক্ট করেই বলেছিল, নিজেদের জানিয়েছিল। নবাব মানে যেটা বেসিক্যালি যারা সুলতানদের আন্ডারে ট্যাক্স কালেক্ট করতো। তো সেরকমই আসাফ-উদ-দৌলাও এখানে আমাদের তৈরি করেছিল। আসাফ-উদ-দৌলাও এরকম অযোধ্যায় স্বাধীন নবাবী পত্তন করেছিলেন। তো সেখানেই গঠিত হয়েছিল এই ইমামবাড়া, যেটা কিন্তু একটা খুব বিখ্যাত ইন্দো ইসলামিক স্থাপত্য নামে পরিচিত। মানে ভারতের সঙ্গে ইসলামিক যে স্থাপত্য তার একটা প্রকৃত মেলবন্ধন আমরা কিন্তু এখানে পেয়েছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে কে বক্সারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন? দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলায় নবাবের বক্সারের যুদ্ধ হয়েছিল। তো এক্ষেত্রে কে এই নেতৃত্ব দিয়েছিল? দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ চার্লস স্টুয়ার্ট, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি হেক্টর মুনরো, অপশন ডি জন উইলিয়াম। এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি হেক্টর মুনরো। দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল কবে? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে, 1764। কার সাথে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল মীর কাসিম। তো মীর কাসিমের সাথে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। তার বিশেষ কিছু কারণ রয়েছে। কারণের মধ্যে প্রথম কারণ এটাই ছিল যে তিনি ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্যাক্স কালেকশন বা দস্তক সেটা কিন্তু তিনি ব্যবহার করতে দিচ্ছিলেন না। সেই কারণে একটা আক্রোশ যেটা সৃষ্টি হয়েছিল, যেটা 1764 সালে 22 অক্টোবর বক্সারের যুদ্ধের মাধ্যমে হয়েছিল। তো এখানে মীর কাসেমের সঙ্গে মীর কাসেম আমাদের দিল্লির যে নবাব ছিলেন দ্বিতীয় শাহ আলম টু, নবাব ছিলেন শাহ আলম টু, আর অযোধ্যার নবাব ছিল সুজা-উদ-দৌলা। তো তিনজন মিলিতভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যেই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল। সেই সময় বক্সারের যুদ্ধে ব্রিটিশ মানে যে সেনাপতি ছিলেন তিনি ছিলেন হেক্টর মুনরো। ওকে, এই বক্সারের যুদ্ধেই কিন্তু পরবর্তীকালে 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, দেওয়ানি লাভ করে। যার ফলে কি হয়, আমাদের ডায়ার্কি বা দ্বৈত শাসনের সূচনা হয়। তো এই কারণে দেওয়ানি লাভের পরেই কিন্তু ভারতের যে শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ওকে, তো এক্ষেত্রে অ্যান্সার হবে হেক্টর মুনরো। রবার্ট ক্লাইভ কিন্তু বক্সারের যুদ্ধের পরে 1765 এসে দেওয়ানি লাভের সময় কিন্তু রবার্ট ক্লাইভ ছিলেন। ওকে, কিন্তু যখন বক্সারের যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু হেক্টর মুনরো ছিলেন। এটা মাথায় রাখতে হবে, তিনি কিন্তু সেনাপতি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে। ওকে, যেন ভুল না হয় খুব কেয়ারফুলি উত্তর করতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? আমি এক্ষুনি যে প্রশ্নটা বললাম যে 1764 সালে যখন ব্যাটেল অফ বক্সার হয়, বক্সারের যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধের পরে কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে।
তো সে দেওয়ানি লাভ করার ফলে কি হয়, যে বাংলার যে শাসন ব্যবস্থা সেটা দুভাগে ভাগ হয়ে যায়। একটা, রাজ্যের শাসন ব্যবস্থা শাসন পরিচালনা করার জন্য নবাব থাকে, আর রাজস্ব কালেক্ট করার জন্য থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়। সেটা চালু করেছিল রবার্ট ক্লাইভ। এই কথাটা আমি এক্ষুনি বললাম, যিনি 1765-তে বাংলাতে এসে এই দ্বৈত শাসন ব্যবস্থা, যেটাকে আমরা ডায়ার্কি বলি, সেটা কিন্তু করেছিলেন। এর ফলে বাংলা থেকে কিন্তু ড্রেন অফ ওয়েলথ, তার সম্পদের নির্গমন প্রচুর হয়েছিল। পরবর্তীকালে আমরা জানি 1772 সালে যখন ওয়ারেন হেস্টিংস ভারতে আসেন, গভর্নর হয়ে, ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারতে আসেন, তিনি কিন্তু এই দেওয়ানি, এই যে দ্বৈত শাসন ব্যবস্থাকে কিন্তু তিনি বাতিল করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। কত সালে মুঘল সম্রাট শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন? আমি এক্ষুনি বললাম, দেওয়ানি প্রদান করা হয়েছিল 1765-এ, যেটা 1764-তে বক্সারের যুদ্ধের পরে হয়েছিল। ঠিক আছে, বক্সারের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দেওয়ানি লাভ করে আমাদের মানে আমাদের যে দিল্লির যে মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো যেন ভুল না হয়, একটু কেয়ারফুলি আমাদের কিন্তু করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে 1757 সাল গুরুত্বপূর্ণ কেন? দেখো 1757 সালে কি হয়েছিল, চারটে অপশন। যে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে নিজামকে হারিয়ে হায়দ্রাবাদ দখল করে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে নবাবকে হারিয়ে মাদ্রাজ দখল করে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেরারের যুদ্ধে নবাবকে হারিয়ে অওধ দখল করে বা অযোধ্যা। আর 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে নবাবকে হারিয়ে বাংলা দখল করে। প্রত্যেকেই জানি অপশন বি উত্তর হবে, কারণ 1757 সালে যেটা পলাশির যুদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে বাংলার নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। তো সিরাজ উদ্দৌলাকে পরাজিত করেই কিন্তু আমাদের ভারতে যে বাংলার কিন্তু শাসন ব্যবস্থা দখল করা হয়েছিল। তো সেই কারণে 1757 সাল বা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। আলীবর্দী খানের মৃত্যুর পরে বাংলার নবাব কে হয়েছিল? দেখো, আলীবর্দী খানের কোন রকম কোনো ছেলে ছিল না। সেই কারণে আলীবর্দী খান তার মৃত্যুর পরে তার নাতি সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করেছিলেন। আলীবর্দী খানের যে মেয়ে ছিলেন, মেয়ের নাম ছিল আমিনা বেগম। সেই আমিনা বেগমের ছেলে ছিল সিরাজউদ্দৌলা। তাকে মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব করা হয়েছিল। তো সেই কারণে তাকে মানে সরানোর জন্য কিন্তু বহু প্রচেষ্টা করা হয়েছিল। তো সেই কারণে তিনি কিন্তু নবাবি গ্রহণ করার পরেও 1756-তে মাত্র 1 বছরের মধ্যেই তাকে কিন্তু মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্র করে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? দেখো চারটে অপশন রয়েছে। অপশন এ হয়েছে উমি চাঁদ, অপশন বি রয়েছে মানিক চাঁদ, অপশন সি রয়েছে খোজা ওয়াজিদ, অপশন ডি রয়েছে ফটিক চাঁদ। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি মানিক চাঁদ। দেখো ব্যাপারটা কি হয়েছিল, তখন মুঘল সম্রাট ছিলেন আমাদের ফারুক সিয়ার, যিনি ফেমাস ছিলেন ফারুক সিয়ারের ফরমানের জন্য, যেটাকে আমরা 1717 সালে যে ফারুক সিয়ার যে ফরমান জারি করেছিলেন, তার মাধ্যমে কি হয়েছিল, ফ্রি ট্রেডের পারমিশন পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানেই তারা মানে ফারুক সিয়ারের কি করেছিলেন, মানিক চাঁদকে জগৎ শেঠ নামাঙ্কিত করেছিলেন। জগৎ শেঠ কথার অর্থ হচ্ছে বিশ্বের ব্যাংকার, মানে যার কাছে বিশ্বের সমস্ত সম্পদ রয়েছে তাকেই বলা হয় বিশ্বের ব্যাংকার। সেই জন্য বিশ্বের ব্যাংকার হিসেবে জগৎ শেঠ নামাঙ্কিত করা হয়েছিল। তো এই উপাধিটা দেওয়া হয়েছিল কারণ সেই সময়ে বাংলার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন এই মানিক চাঁদ, যিনি বাংলায় সেই সময় ছিলেন। সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে জগৎ শেঠ নামাঙ্কিত করেছিল। ওকে, যদিও এই উপাধি কিন্তু তাকে মুঘল সম্রাট দিয়েছিল ফারুক সিয়ার, এটা কিন্তু পরীক্ষায় আছে। ওকে, পরীক্ষা পরবর্তী প্রশ্ন। বাংলায় ব্রিটিশদের জয় কিভাবে কর্ণাটকে ফরাসিদের উপরে আধিপত্য বিস্তারে সাহায্য করেছিল? চারটে অপশন রয়েছে। বাংলা থেকে সৈন্য এবং রসদ দুটোই কর্ণাটকে সুলভ সরবরাহ করা হয়েছিল। অপশন বি বলেছে যে ক্লাইভ প্রেরিত স্যার আয়ারকুট ফরাসিদের পরাজিত করেন। অপশন সি বলেছে যে এ এবং বি দুটোই। আর অপশন ডি বলেছে উপরের কোনোটিই নয়। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি, এ এবং বি। কারণ বাংলায় ব্রিটিশদের জয় কর্ণাটকে
কি সাহায্য করেছিল? কারণ ব্রিটিশদের জয়ের ফলে কি হয়েছিল, কর্ণাটকে ফরাসিদের উপরে আধিপত্য বিস্তার করা সক্ষম হয়েছিল। এর ফলে তারা অর্থনৈতিক এবং সামরিক সুবিধা দুটোই পেয়েছিল। ফলে বাংলা থেকে সৈন্য এবং রসদ খুব সহজেই সরবরাহ করা গিয়েছিল, এবং ক্লাইভ যে আয়ারকুটের ফরাসি সেনাবাহিনী যেটা লালি ছিল সেই সময়, তাকে কিন্তু পরাজিত করেছিল। ফলে দুটোই কিন্তু এখানে উত্তর হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।